পরিশ্রম করে আপনার আশা করি। আর আরেকটু রিক্সা শ্রমিকদের আজকে সমাবেশে বলতে চাই, আজকে এখানেও কিন্তু রিক্সা শ্রমিকরা বৈষম্যের শিকার হয়েছে। আমাদের নেতা কর্মী যারা 5ই আগস্টে শহীদ হয়েছে, আহত হয়েছে, তারা বৈষম্যের শিকার হয়েছে। এখন পর্যন্ত নেতা কর্মী যারা শহীদ হয়েছেন, এই রিক্সা শ্রমিক যারা শহীদ হয়েছেন, সরকারের পক্ষ থেকে যে ফান্ড ক্রিয়েট করা হয়েছে তাদের জন্য আমার জানা মতে এখনো রিক্সা শ্রমিকরা সেখান থেকে কোনো সাহায্য পায় না। সরকারের সাহায্য যেতে হবে, সেটা সবার জন্য হবে, সেটা কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়। তাই সেই ব্যাপারেও আমরা আশা করব এই সরকার যাতে কোনো বৈষম্য আচরণ না করে, যেগুলো করেছেন সেটা থেকে যাতে ফিরে আসে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আরেকটি কথা, আমরা জানি যে এই সরকার কতটুকু কি করতে পারবে আর কতটুকু করার সামর্থ্য আছে। সেই জন্য আমরা বলবো এই সরকার যতটুকু তাদের দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আগামী নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে। এখন অন্য সব কিছু বাদ দিয়ে তারা নির্বাচনের কার্যক্রম পরিচালনার ব্যাপারে ব্যস্ত হবে। নির্বাচনের শিডিউল অনভিজ্ঞভাবে তারা ঘোষণা করবে, আমরা এটাই আশা করি। এবং আজকে এই আন্দোলন যারা সফল করেছেন, আজকে রিক্সা শ্রমিক ভাইদেরকে আবার শ্রদ্ধা জানিয়ে আমরা জানি যে সরকার কতটুকু করতে পারবে কি পারবে না। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যেমনি আপনাদের পাশে ছিল, নির্বাচিত হয়েও বিএনপি সরকার অবশ্যই সমস্ত দাবি দেওয়া পূরণ করার জন্য চেষ্টা করবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিহত আহত রিক্সা শ্রমিকদের পুনর্বাসন ক্ষতিপূরণ, তাদের জীবন মানের যে 11 দফার দাবি, সেটা পূরণের দাবিতে আজকে স্মারকী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আত্মকের লড়াইয়ের সাহসী যোদ্ধা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা রুহুল কবির দৃষ্টি আছে। এবার আমাদের মাথা সরাই তো সময় আছে, ঠিক আছে ঠিক আছে ভাই। ভাইয়া তুমি পয়সা পড়বা, আমি পিছন চলে গেছি, তুমি একবারে পয়সা পড়া সমস্যা নাই। অনেক দাম এই প্রবাস সময় মাইক্রোফোন নামান। অনেক দাম আমি ডাউন দিচ্ছি ভাই কাছে আমার তোমরা আরো ডাউন করলে তো ডাউন দাও, ডাউন দেন, দেন দেন, কোনো কথা শুরু করে নাই, দেন দেন। হ্যাঁ ছবি নিচ্ছ পিছনে এসে বলো তো মাথাটা লাগবে না, ডাউন করলে তো মাথা ইয়ে এসে কিন্তু এই রিক্সা শ্রমিক ভাইরা এরাও তো গণতান্ত্রিক সংগ্রামে শহীদ ছোট দলের বাসায় আমি গেছি। কোথায় যাত্রাবাড়ি, কোথায় আপনার শান্তিনগরের
এই এলাকার বিভিন্ন গোষ্ঠী যেখানে তাদের পরিবাররা জীবনযাপন আজকে তাদের মেয়ে আমি জানি ব্যক্তিগতভাবে স্কুলের ম্যাট্রিক পরীক্ষাটা ফিস দিতে পারে না, তখন আমাদের পার্টি অফিসে এসে কান্নাকাটি করে। যে আন্দোলনের ফসল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে অনেকেই আজকে উপদেষ্টা হয়েছে এই আন্দোলনের কারণে, তারা আজকে রাস্তায় রাস্তায় আসলে খুব ভালো দীর্ঘশ্বাস দিয়ে তাদেরকে দাবি তুলছে। কেন তারা রিক্সা চালায়, ভ্যান চালায়, অটো রিক্সা চালায়, পরিবারের জীবনযাপন করছে। এই পরিবারের এতজন মানুষ আজকে হতাহত হয়েছে। এদের প্রতিটা প্রথমে দৃষ্টি দেওয়া উচিত ছিল সরকারের। সরকার অনেক কাজের কথা বলছেন, অনেক কর্মসূচির কথা বলছেন। প্রথম কর্মসূচি তো হওয়া উচিত ছিল জীবন উৎসর্গকারী এই রিক্সা শ্রমিক ভাইদের এবং আহত যারা আছে তাদের পুনর্বাসন করা। জীবন উৎসর্গকারী শ্রমিকদের পরিবারদের পুনর্বাসনটা তাদেরকে ক্ষতিপূরণ করা। এটার জন্য যে একটা ব্যাপক উদ্যোগ আমরা দেখি। আমরা খবরের কাগজ খুললেই রাজনৈতিক দল গঠনের কথা শুনছি, কেউ সভাপতি হবে, কেউ সাধারণ সম্পাদক হবে, এক মহা উৎসব শুরু হয়েছে। কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে ক্ষমতার বর্ষে যারা আছে, তারা তো গণতান্ত্রিক শক্তির সমর্থিত। তারা কারো চোখ ঘুরিয়ে রেখেছে রঞ্জনীকে, তারা কারো আজকে অন্যান্য বিষয় নিয়ে ব্যতিব্যস্ত। আজকে 5-6 মাস হতে চলল। এই 5-6 মাসের মধ্যে এদের পুনর্বাসনের জন্য সরকারের একটা বড় ধরনের তাগিদ, একটা ড্রাইভ আমরা কেন দেখলাম না? কেন আজকে তারা আন্দোলন করছে? কেন তাদের পরিবারে যারা আজকে স্কুল কলেজে পড়ে তারা বেতন দিতে পারে না? কেন তারা আজকে ফিরে যাচ্ছে সেই নিরন্ন দুঃখের গ্রামে? কেন আজকে তারা হাহাকার করবে? কেন তাদের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়ে সরকারের কাছে আমাদের দাবি করতে হবে? এই কেনর উত্তর কি এই সরকার দিতে পারবে? সরকার প্রধান বললেন ছাত্ররা দল করতেই পারে গণতান্ত্রিক, আমরা যদি মূল্যবোধে বিশ্বাস করি গণতান্ত্রিক কালচারে করতে পারে। কিন্তু যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই কথাগুলো বলছেন, তারা তো সেই রক্তের ঋণ তো পরিশোধ করা উচিত, সেই ঋণ তো পরিশোধ করছে। বড় উল্টে নানা ধরনের অভিযোগ, নানা ধরনের দিক ঘোরা হচ্ছে আমাদের। বন্ধুরা, এগুলো আমরা অনেকেই বুঝতে পারি, অনেকেই বুঝি কেন, কোথায় তারা টার্গেট করে আছে। নিরন্তর আন্দোলন সংগ্রাম একদিন হয়নি। জুলাই আগস্ট মাসে এটা পরিণতি লাভ করেছে, কিন্তু শুরু হয়েছে তো একেবারে 2007 সাল থেকে, নৈমিত্তিক প্রকৃতির সময় থেকে। এর মাঝখানে জীবন দেয়নি অনেকে, তারই নিয়ে সারি কোথায়? তাহলে ক্ষেতের জমি তার প্রতি ঈদে গিয়ে আমাদের কেন তার খবরের সামনে আমাদেরকে মোনাজাত করতে হয়? 2-3টা নাম বললাম, চৌধুরী আরো, আপনার সাইফুল ইসলাম হিরু, আরো কত।
তো এই যে নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে জুলাই আগস্ট সবাই মিলেছে, যারা মিলেছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা রেখেও আমরা এইটুক বলি যে এই যে আরো আন্দোলনে নেমেছে জনতার মধ্যে থেকে পেশাজীবী শ্রমিকরা, যাদের একদিন রিক্সা যদি চালাতে না পারে তাহলে তার পেটে ভাত হবে না, তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী, তাদের আত্মদানকে এত ছোট করে দেখছেন কেন? সেটার জন্য তো কর্তব্য ছিল আরো বেশি। ওই সরকারের দিক থেকে তো যে পরিবারগুলোতে এই রিক্সা শ্রমিক ভাই ভ্যান চালক ভাইরা মারা গেছে, আপনারা কি তাদের তালিকা করে তাদের কিভাবে পুনর্বাসন করা যায় সরকারের দিক থেকে তো আমরা এখনো কাউকে আসতে দেখলাম না। তাহলে ক্ষমতার ভাগাভাগি রাজনৈতিক দল বিএনপি নানা ধরনের অভিযোগের মধ্যে আক্রান্ত করা, এইটা তো আমরা প্রতিনিয়ত দেখছি। আমাদের ইসলামের ছাত্র সংগঠন ছাত্রদলকে বলে যে আমরা ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দিচ্ছে। ভাই কে কখন নিষিদ্ধ হয় আমরা জানি না, এখন ছাত্রলীগ নিষিদ্ধ কিনা আমরা জানি না, ছাত্র শিবিরকেও নিষিদ্ধ হতে দেখেছি একটা। কিন্তু আমরা যে এটাও জানি ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ, এর উত্তর কি করে দেবেন? এর তো অনেক প্রমাণ, অনেক নাম, অনেক তালিকা আমাদের কাছে আছে। অবান্তর কথা কেন আপনারা বলছেন? কিসের জন্য এই সমস্ত কথা বলে আজকে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে নজর তৈরি করছে যে খোলা পানিতে মাছ শিকার করে নিজেরা কিছু দেওয়া হওয়া যায়, কিন্তু এটা হতে পারবে। বলছে যে বিএনপিও তো কিংস পার্টি, জিয়াউর রহমান ক্ষমতার থেকে এই দল করেছে। তাহলে কি করতে হতো? জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে আবার বাকশাল করতে হতো, আওয়ামী লীগকে ডেকে আনতে হতো। এছাড়া তো আর কোন গণতন্ত্র দেখছি না। আরে শেখ মুজিব একদল করেছেন, গণতন্ত্র হত্যা করেছেন, মিডিয়া বন্ধ করেছেন, রাজনৈতিক দলের তারপর তার নির্মম ঠিক করে দিতে পারে। কিন্তু এই পরিণতি এটা দুঃখজনক। কিন্তু একদিকে গণতন্ত্রের পুনরুজ্জীবন, একদিকে স্থিতিশীলতা প্রত্যেক জিয়াউর রহমানের প্রতি সেনাবাহিনীর সিপাহ জনগণের সমর্থন ছিল, তিনি জনপ্রিয় ছিলেন, তিনি রাজনৈতিক দল গঠন করেছেন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য, দেশকে উন্নত করার জন্য। তাই জিয়াউর রহমানের সাথে আপনারা বলা, আর জিয়াউর রহমান যদি গণতন্ত্রের প্রথম বিপ্লবী অগ্রসৈনিক হয়ে থাকেন, সেটা জিয়াউর রহমান। যদি বহুদলীয় গণতন্ত্র, যদি প্রকৃতি গণতন্ত্র হয়, এই প্রকৃতি গণতন্ত্রের কারণ জিয়াউর রহমান স্বাধীনভাবে সংবাদপত্র পাঠ করা যদি গণতন্ত্রের অপরিহার্য শর্ত হয়, তাহলে সেই শর্তের মহানায়ক জিয়াউর রহমান পূরণ করেছে। আপনারা করেছেন জিয়াউর রহমানের উদারতার কারণে, তার বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবন করার কারণে যারা তার উদারতার কারণে যারা একাত্তরের পরবর্তী পর্যায়ে নিষিদ্ধ ছিলেন তারা রাজনীতি করার সুযোগ পেয়েছে। আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। এটা আমরা প্রতিনিয়ত প্রতি সময় আমরা দেখি। তাই বন্ধুরা আমার, আমি একটি কথা বলতে চাই, এই দেশ থেকে যেমন ইসলামী সংস্কৃতি, কালচার, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাকে যেমন মুছে দেওয়া যাবে না, যেটা শেখ হাসিনা করেছেন,
বারবার চেষ্টা করেছে ইসলামিক কালচার, মুসলিম সংস্কৃতি এবং আল্লাহর উপর বিশ্বাস, যেটা জিয়াউর রহমান সংবিধানে নিয়ে এসেছিলেন, সেখানে চেষ্টা করেছেন নানাভাবেই এটা বুঝে ফেলা। আবার এটাও মনে রাখতে হবে, আজকে কয়দিন আগে দেখলাম আমাদের দেশের, এটা মনে রাখতে হবে, আমাদের দেশের জাতীয় সংস্কৃতির নানা অঙ্গ আছে, নানা বৈচিত্র্য আছে, ওটাকেও মুছে ফেলা যাবে না। কেন চট্টগ্রামে বসন্ত বরণকে নিষিদ্ধ করা হয়েছে, তার উদ্দেশ্য হয়েছে। কেন নাটক বন্ধ করে দেওয়া হয়েছে চট্টগ্রামে, এটা তারা করছে। আমাদের মাটি হচ্ছে প্রত্যেকটি ধর্মের সমন্বয়ের মাটি, সবাই তার মত প্রকাশ করবেন, প্রত্যেকটি ধর্ম সম্প্রদায় তার ধর্মের চর্চা করবে। এই কারণে এখানকার মাটি সর্বধর্ম মত সমন্বয়ের মত, এবং আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, সেটাকেও আপনি বুঝে ফেলতে পারবেন না, সেটা এখন কেউ চেষ্টা করছে। বসন্ত বরণ হতে দেবে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেবে না, নানা কথা বলে এটাও চলবে না। বন্ধুরা আমার, এইটা খুব পরিকল্পিতভাবে করার চেষ্টা হয়নি। যেমন 52 সালে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আত্মদান করেছে তার মাতৃভাষাকে রক্ষা করার জন্য, ওইটা একটা কোনো সাংস্কৃতিক সংগ্রাম, পাকিস্তানকে চেষ্টা করছে উদ্দেশ্য জানানোর জন্য। এদেশের মানুষ কিন্তু মানেনি। আমাদের এই দেশের মাটি থেকে আমরা যেসব উৎসব করি, আমরা যেসব আমাদের সংস্কৃতির অঙ্গ, সেটাও মুছে করতে পারবে না কেউ যদি পরিকল্পিতভাবে কোনো এজেন্ডা নিয়ে কাজ করে। বন্ধুরা আমার, আজকে প্রতিদিনই মানুষের যে এখানে সমাবেশ ঘটেছে, আজকে যারা ভুক্তভোগী, আজকে তাদের সহকর্মীরা আত্মদান করেছে, আজকে তাদের পরিবার একবেলা কোনো রকম খেয়ে জীবন ধারণ করছে, তাদের পুনর্বাসনের জন্য এই রিক্সা শ্রমিক, ভ্যান চালক, অটোরিক্সা চালকদের সমন্বয়ে আজকে তাদের এই প্রতিবাদ সভার সমন্বয় করছি, এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের দিকে তাদের যে অভিযাত্রা, তাদের যে সার্বত্রিক দেশের অভিযাত্রা, এটা সাফল্যমণ্ডিত হবে, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে তারা গিয়ে তারা স্মারকলিপি অর্পণ করবেন। প্রধান উপদেষ্টা কার্যালয়ে সবাই লাইভ করে আপনাদেরকে স্মারকলিপি শেষ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের এই যে মিছিলের প্রাক্কালের এই সমাবেশ থেকে তাদের এই যে মিছিল প্রধান উপদেষ্টা অভিযোগে যে যাত্রা, আমি তার শুভ উদ্বোধন ঘোষণা করছি।